শুধু বিএনপি নয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকে। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, তার এই ফিরে আসা যেমন আশাব্যঞ্জক, তেমনি আগামীর বাংলাদেশের পথে বড় চ্যালেঞ্জিং। শুধু কি তাই, রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের পাশাপাশি আছে দল ছাপিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলার লড়াইও। আর সবশেষ মাকে হারানোর পর সামনে আরও দৃঢ়তার সাথে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তারেক রহমানকে। মায়ের পথ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সব শঙ্কা আর অনিশ্চয়তাকে উড়িয়ে ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে নেমে ওদিনই গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে দেশ ও দেশের মানুষের জন্য নানা বার্তা দেন তিনি। I have a plan for the people of my country, for my country. নানা ঝুঁকি আর সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা ছিল এক বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, সামনের পথটি তার জন্য বড়ই বন্ধুর। আমার মনে হয় যে তারেক জিয়ার এই ১৭ বছর ইট ইজ নট এ বিগ লস। আমি মনে করি তার দলের জন্য বড় লস না। তিনি একটা ভালো নেতা হিসেবে তিনি দেশেই ফিরছেন বলে আমার মনে হয়। যে তিনি কি দলের নেতা, তিনি দেশের নেতা কিনা। তো সেটা তিনি দেশের নেতা তখনই প্রমাণিত হবে যখন তিনি এখন তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো। তাকে প্রমাণ করতে হবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন কিছু নিয়ে আসতেছেন। তাকে প্রমাণ করতে হবে দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা কেউ ভাবে না। তাকে প্রমাণ করতে হবে যে এই দেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা অন্যরা কেউ ভাবে না। কেউ কেউ মনে করেন, সামনের দিনগুলোতে তারেক রহমানকে মোকাবিলা করতে হবে নানামুখী ষড়যন্ত্র। দলীয় বৃত্তের বাইরেও বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে, যেটাকে বলে জাতির নাড়ির খবরটা বোঝা, সেই চেষ্টাটা ওনাকে করতে হবে এবং সেই অনুযায়ী, সেই পালস অনুযায়ী তাকে কথাবার্তা বলতে হবে, নীতি নির্ধারণ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এইটাই হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। অনেকের মতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে বড় চ্যালেঞ্জ। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা তারা বলছেন, প্রায় সকলেই বলবেন, কিন্তু এটা দৃষ্টান্তমূলকভাবে বাস্তবে রূপান্তর করতে হবে। কারোর প্রতি ভয় করুণা না করে নিজের দলের মধ্যে থেকে সেটা শুরু করতে হবে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে মাথার উপর ছায়া কমে যায় তারেক রহমানের। ফলে এইসব চ্যালেঞ্জ তার জন্য আরও কঠিন ও বন্ধুর হবে বলে মনে করছেন অনেকে। তবে মায়ের শেষ সেখান থেকে শুরু করতে হলে নিতে হবে অতি সতর্কতা, মোকাবেলা করতে হবে দৃঢ়তার সাথে, এমনটাই মত বিশ্লেষকদের। তবে ভবিষ্যতের জন্য তারেক রহমানকে দল ছাপিয়ে হয়ে উঠতে হবে দেশের নেতা, এমনটাই বলছেন বিশ্লেষকরা। শোককে পরিণত করতে হবে শক্তিতে। মায়ের অনুপ্রেরণা আর বাবার আদর্শ নিয়ে কত দ্রুত সেটি সম্ভব করতে পারেন তিনি, সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দলীয় শোক কর্মসূচির ৬ষ্ঠ দিনেও সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠেছে বেগম খালেদা জিয়ার কবরস্থান। সকাল থেকেই পরিবার স্বজন নিয়ে ভিড় করছে সাধারণ মানুষ। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকেও তার প্রতি জানানো হচ্ছে শ্রদ্ধা। তারা বলছেন, দেশের মানুষের প্রতি যে মমত্ববোধ বিএনপি চেয়ারপারসন প্রকাশ করেছেন তা ইতিহাসে বিরল। ভোরের আলো ফোটার আগেই সাধারণ মানুষের পদচারণায় ভরে ওঠে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরস্থান। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। মন ভরে দোয়া করলাম, আজকে খুব নিরিবিলি ছিল। আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জায়গাটা অনেক উপরে, এবং এই মহিলা খুব আরামের জীবন যাপন করতে পারতেন, কিন্তু খুব সংগ্রামী ছিলেন। আমরা তো সারা জীবন দেখেছি আপসীন ছিলেন, দেশ ছাড়েননি কখনো। খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের শুরুতে, এর আগের থেকেও উনি যে কোনো কিছুর মধ্যেই সত্যের পথে, ন্যায়ের পথে উনি যে অবিচল ছিলেন, এটা পুরা সময়টাই ছিলেন। তারা বলছেন, দেশের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার ভালোবাসা আর মমত্ববোধ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। জানাজাতে আসতে পারি নাই, আজকে কয়েকদিন থেকে আসুম কি বেলে আসি, ওনার কবর জিয়ারত করুম,
এটা আক্ষেপ ছিল, এখন আসছে মনে অনেক প্রশান্ত লাগতেছে। আমার বাসায় শেওড়াপাড়া, আমি খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই এসে একবার করে কবর জিয়ারত করি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত হয়েও তিনি দেশমাতৃকা এবং জনগণের যে ভালোবাসা, জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই থেকে উনি ওনার জীবনকে মানে বাংলাদেশের জনগণের জন্যই বিলীন করে দিয়েছেন। অনন্তকালে যাত্রা করেছেন বেগম খালেদা জিয়া, তবে দেশের জন্য রেখে গিয়েছেন অনন্য সব অবদান। তাকে স্মরণ করতে প্রতিনিয়ত ভিড় জমছে কবরস্থানে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। দুপুর 12টায় রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি, পল্লবী, মোহাম্মদপুর, মিরপুর 10 হয়ে উত্তরা গিয়ে শেষ হবে মিছিলটি। শনিবার রাতে সংগঠনের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। উল্লেখ করা হয়, শরীফ ওসমান হাদি হত্যার বিচার সহ ইনকিলাব মঞ্চ ঘোষিত 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে। গত 12ই ডিসেম্বর জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে শনিবার তথ্য উপদেষ্টা জানান, হাদি হত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। তবে বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আসামিরা কোথায় আছে সে বিষয়ে শতভাগ নিশ্চিত নয় পুলিশ। মামলাজট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সংবর্ধনায় এই মন্তব্য করেন তিনি। এই সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হলো নবনিযুক্ত প্রধান বিচারপতির দাপ্তরিক কার্যক্রম। এই আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবীরা। সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান। আর দেশে এক নায়কতন্ত্র কায়েম করে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি করা হয়েছিল বলে মন্তব্য করেন বার সভাপতি। এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ছুটিতে গেছেন বিচারপতি আশফাকুল ইসলাম, যোগ দেননি প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে। I certainly intend to take positive steps to reduce the backlog of cases in all the courts of the country by adopting appropriate technological measures and also to ensure the safety and well-being of the judges, lawyers, and the large number of litigants. দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন দেশ নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। গণভোটের পক্ষে সরকারের বক্তব্য প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতাও চান উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন ঠেকাতে ভয় ভীতি দেখানো হচ্ছে, তবে এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে। নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু এরকম দেখছি না বলতে পরিবেশ নাই, নির্বাচন করব না। কাজে আমি কেন ধরে নেব যে পরিবেশ নাই? এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দেয়ার ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য। সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। পৌষের কনকনে শীতে কাবু জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো দেশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জেলায় সপ্তাহ জুড়ে মৃদু, মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। চুয়াডাঙ্গায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 4 দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা কিছুটা বেশি। তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। হিমেল বাতাস আর কুয়াশায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। জরুরি প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছে না কেউ। পঞ্চগড়েও শীতে নাকাল জনজীবন। বৃষ্টির মতো ঝরছে কুয়াশার কণা। সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। দিন এবং রাতের তাপমাত্রা 9 থেকে 23 ডিগ্রিতে ওঠানামা করছে। বেশি বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। কুড়িগ্রামে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। দিনে দেখা মিলছে না সূর্যের। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় স্বল্প আয়ের মানুষ। বোরো ধানের বীজতলা ঘন কুয়াশায় ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদ নদী তীরবর্তী এলাকার মানুষজন। পুলিশের কাজে বাধা ও হুমকি দেয় মামলায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান 15 ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। পরে তাকে নিয়ে মিছিল করেন সংগঠনটির নেতা সমর্থকরা। পানি চোখ আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম,
এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসির কক্ষে বসে তাকে হুমকি দিয়ে এভাবেই স্মরণ করিয়ে দেন থানায় হামলা ও পুলিশের কর্মকর্তাকে পোড়ানোর কথা। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? গেল শুক্রবার জুলাই যোদ্ধা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এনামুলকে থানায় ছাড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। যদিও পরে গণমাধ্যমে মাহদি দাবি করেন ওসির সঙ্গে বাগবিতণ্ডার সময় মুখ ফসকে বলেছেন ওইসব কথা। নিকট একটি ভুল বার্তা পৌঁছার উপক্রম হওয়ায় প্রকৃত তথ্য দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় মাহদিকে আটক করে পুলিশ। পরে সরকারি কাজে বাধা ও হুমকির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামি করা হয় আরও 20 জনকে। গ্রেপ্তারের খবরে মাহদি হাসানের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর মডেল থানায় জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী। রাতে বিক্ষোভ হয় রাজধানীর শাহবাগেও। সারা রাত জাগ্রত থেকে সকাল অবধি এখন অবধি কোর্টের সামনে থেকে আমরা অবশেষে সুখবর পেয়েছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আপনারা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো। মামলার ধারাগুলো জামিনযোগ্য হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। আসামির পক্ষে জামিন শুনানি করি লার্নেড কোর্ট তাকে 200 টাকার বন্ডে স্থায়ী জামিন প্রদান করেছেন। জামিনে মুক্তির পর মাহদিকে নিয়ে আদালত চত্বর থেকে মিছিল নিয়ে শহরের দিকে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। টিভিসি নিউজ ডেস্ক। রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ইটপাটকেল ও টিয়ারশেল নিক্ষেপ করছে। সকালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে কর্মসূচি পালন শুরু করেন তারা। সড়ক অবরোধের চেষ্টা করলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নেন ব্যবসায়ীরা। তাদের কয়েকজনকে আটকও করা হয়। পরিস্থিতি কিছুক্ষণ স্বাভাবিক থাকার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। কারওয়ান বাজার মোড়ে মুঠোফোন ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এখন কি অবস্থা দেখছেন এবং কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। আসলে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখন কিন্তু পরিস্থিতি একটু শান্ত, কারণ হচ্ছে যে ঠিক 3-4 মিনিট আগে পুলিশের যেসব সদস্য রয়েছে এবং তারা কিন্তু হচ্ছে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তারা মূলত ছত্রভঙ্গ করে দেওয়ার পর আশপাশের যেসব গলি রয়েছে সেসব গলিতে সেসব গলিতে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তাদের এখন আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। তবে একটা বিষয় একটু জানাতে চাই যে এই কারওয়ান বাজার এলাকায় অর্থাৎ এই ফোন আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ীরা কিন্তু সকালে গত কয়েকদিনের কর্মসূচির পাশাপাশি আজকে সকালে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের যে দোকান রয়েছে সেসব দোকান সারা দেশে বন্ধ ঘোষণা করে তারা বিক্ষোভে নামেন তাদের দাবি দেওয়া নিয়ে। এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে যখন আশপাশের সড়কগুলোতে যান চলাচল আসলে বিঘ্ন ঘটে, একই সঙ্গে হচ্ছে তীব্র যানজট তৈরি হয়, জনভোগান্তি তৈরি হয়। এরপরে এই জনভোগান্তিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ তাদেরকে অনুরোধ করেছেন এবং পুলিশ আমরা যেটা দেখতে পেয়েছি যে পুলিশ তাদেরকে বারবার হচ্ছে অনুরোধ করেছিল সড়ক থেকে সরে যাওয়ার জন্য, এবং সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করার পরও কিন্তু তারা সড়ক থেকে আসলে সরে যায়নি এবং সরে না যাওয়ার কারণে কিন্তু তাদের সঙ্গে তর্কাতর্কি পুলিশের হয় এবং তর্কাতর্কির এক পর্যায়ে কিন্তু দুপক্ষের মধ্যে আসলে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ যখন তাদের সরে যেতে বলে তারা আসলে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের মধ্যে। এরপরে দুপক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি যে তারা টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর পরিস্থিতি প্রায় আধা ঘন্টার মতো অর্থাৎ 30 মিনিটের মতো শান্ত থাকে। 30 মিনিট পর আবার উত্তপ্ত হয়ে ওঠে
মোবাইল ব্যবসায়ীরা, তারা হচ্ছে বিভিন্ন গলি থেকে বের হয়ে একত্রিত হয়ে হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে তারা টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ গড়ে তোলে এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে তারা ইটপাটকেল ছুড়ে এবং ছোড়ার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাদের আসলে বারবার বোঝানোর চেষ্টা করেছিল। তারপরও তারা লাগাতার ইটপাটকেল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। তখন আসলে যান চলাচল সবকিছু পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের দিকে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এখন পর্যন্ত এখনকার অবস্থা যদি বলি তাহলে কাউরান বাজার এবং আশপাশের যেসব সড়কে আসলে ধাওয়া পাল্টাতে এতক্ষণ ধরে হয়েছে, অর্থাৎ গত আমরা প্রায় 1.5 ঘন্টা নাগাদ আমরা দেখতে পেয়েছি যে এখানে ধাওয়া পাল্টা দেওয়া এবং হচ্ছে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে যেসব বাহিনীর সদস্যরা এখনো এই কাউরান বাজার মোড়ে, অর্থাৎ এই হাতিরপুল যে সড়কটি রয়েছে সড়কটির যে কাউরান বাজারের মাথা রয়েছে অর্থাৎ মোড়টিতে এখন আপনাদের যদি দেখায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে সেনা সদস্যরাও যোগ দিয়েছেন, বিজিবি সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। এবং এখনকার পরিস্থিতি যদি দেখাই, পুরো কাউরান বাজার যেই মোড়টি রয়েছে সেই মোড়টির চারপাশ দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু কঠোর অবস্থান এবং নজরদারি আমরা দেখতে পেয়েছি। তারা আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা আসলে কঠোর বদ্ধপরিকর। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি। তারা বলেছিলেন যে আসলে জননিরাপত্তা এবং হচ্ছে পরিস্থিতি শান্ত এবং সবকিছু বিবেচনায় চেষ্টা করেছেন যে আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আসলে তাদের সরার জন্য, কিন্তু তাও তারা পরিস্থিতি আসলে কোনোভাবেই সরেননি এবং মারমুখী হয়েছেন। এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলছেন, আমরা একটু সরাসরি তার কাছে যেতে চাই। পুলিশের একজন কর্মকর্তা কথা বলছেন, সবকিছু মিলে একটু আমাদের কয়েকজন হতাহত হয়েছে। আটকের হিসাবটা আমার হাতে এখন পর্যন্ত নেই, তবে আমরা সম্ভবত 8-10 জনের মতো আমাদের হেফাজতে আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না, তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে। তারা এখন ডিসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে, তারা আবার যে কোনো সময় বের হলে আমরা আবার ডিসপার্স করব। জি 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 আসলে সারা দেশ থেকে এসছে, তাদের কোনো কন্ট্রোল নাই, কমান্ড নাই, ঠিক আছে, তাদের কোনো নেতৃত্ব নাই, ফলে তারা তাদের মতো করে যে যেদিক দিয়ে পারতেছে তারা এসে রাস্তায় বসতেছে এবং পুলিশের উপর আক্রমণ করতেছে। ফলে আমরা আমাদের হিসেবটা হাতে নাই, তবে আমার মনে হয় 8-10 জনের মতো আমরা এখন পর্যন্ত হেফাজতে রয়েছি। আমাদের হিসাবটা আমরা এখন পর্যন্ত জানি, তবে 10-15 জন আমাদের আহত হয়েছে। যেমনটা আসলে এখানে তেজগাঁ জোনের ডিসি অর্থাৎ এই পুলিশের কর্মকর্তা কিন্তু যেমনটা আমাদের জানিয়েছিলেন যে এখানে তাদের পুলিশের এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় তাদের প্রায় হচ্ছে 10-12 জনের মতো পুলিশ সদস্য আহত হয়েছেন এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রায় 10-12 বুঝতে পেরেছি, আপনি সাবধানে থাকবেন, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে চলছে শেষ দিনের কার্যক্রম। তফসিল অনুযায়ী সারা দেশের 300 আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত করবে কমিশন। ফেনী 1 আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে 163টি। আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই কাজ প্রায় গুটিয়ে আনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এদিকে মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আগামীকাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি পর্যন্ত সুযোগ থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। ভোটের প্রচারণা করা যাবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। আরও জানাতে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, মনোনয়ন যাচাই বাছাইয়ের তো শেষ দিন আজ, এর পরের কার্যক্রম কি জানাবেন এবং প্রার্থীদের কাছ থেকে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নিয়ে যে রিটার্নিং কর্মকর্তারা এখানে যারা গতকালকে ভিড় করছিলেন, প্রার্থী ভক্ত সমর্থকরা এখানে ভিড় করছিলেন, উৎসব মুখর একটি পরিবেশে এখানে রূপ নিয়েছিল গতকাল। তবে আজকে খুব একটা নেতাকর্মী এখানে আসছেন না, কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেননি। একজন স্থগিত রয়েছে, তিনি এখনও আসেননি। যদিও তার বিষয়ে মিটিং হয়েছে, একটি বিবৃতি দেওয়ার কথা ছিল, সেটি কখন নাগাদ হবে তার জন্য আমরা এখন অপেক্ষা করছি। তবে এই যে ঢাকা জেলা এবং মহানগর যে 20টি আসন রয়েছে, সেই 20টি আসনের সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তারা এখানে প্রায় 13টি আসন রয়েছে এবং এই 13টি আসনের জন্য প্রায় যে প্রার্থীরা এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন তারা কিন্তু এই আজ বিকাল 4টা পর্যন্ত এখানে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম যে অফিসিয়ালি শেষ হবে, তারপরই কিন্তু আসলে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে কিংবা যাদেরকে স্থগিত করা হয়েছে তারা 10 থেকে 18 তারিখের মধ্যে তাদের শুনানি হবে। সেটি তারপরে হয়তো তারা কেউ কেউ প্রার্থিতা ফিরে পেতে পারেন, আর যাদের প্রার্থিতা ফিরে পাবেন না তারা আসলে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। একই সাথে জানিয়ে রাখি যে এখানে যে এনসিপির সাবেক নেতা তাসনিম জারা যে এখানে তার বিষয়টি এখনও কোনো পূর্ণাঙ্গ যে শুনানি না হওয়ার কারণে তার বিষয়টি এখনও দোদুল্যমান অবস্থায় রয়েছে। তবে সব মিলিয়ে সারা বাংলাদেশে যে 5,500 যে 69 জন যে প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন অথবা জমা প্রদান করেছিলেন, তাদের আজকে সারা দেশেই তার যাচাই বাছাই পর্বের শেষ হবে 4টা নাগাদ, তারপরই হয়তো কোনো আনুষ্ঠানিক ব্রিফ করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে। ভেনেজুয়েলার রাজধানী থেকে সামরিক অভিযানে ধরে নিয়ে যাওয়ার 15 ঘন্টা পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেলের মজুদ থাকা দেশটিতে বিপুল বিনিয়োগ সহ তেল খাতে নানাভাবে যুক্তরাষ্ট্র যুক্ত হতে চায় বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার রাতে ভেনেজুয়েলার সামরিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসার কথা জানান ট্রাম্প। প্রায় 15 ঘন্টা পর স্থানীয় সময় শনিবার বিকেল 5টার দিকে মাদুরোকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটির স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। মাদুরোকে রাখা হবে ব্রুকলিনের বন্দি শিবিরে। সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। এদিকে ট্রাম্প জানিয়েছেন শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। ট্রাম্প আগেই জানিয়েছেন রদ্রিগেজ মার্কিন চাহিদা অনুযায়ী কাজ করলে দেশটিতে সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র। এছাড়া বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেলের মজুদ থাকা ভেনেজুয়েলায় এ খাতে বিনিয়োগ সহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্র যুক্ত হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট খোদ তার নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন। পুরো বিষয়টিকে তেলের জন্য রক্তপাত বলে আখ্যা দেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য জ্যাক ওচিনক্লজ। জানান, মার্কিন অভিযানের সাথে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগের কোনো সম্পর্ক নেই। মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্য চীন ও রাশিয়া। তবে মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে অপর 2 স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্য। সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।